রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। সমঝোতা ছাড়াই শেষ হল উইটকফ কুশনারের সঙ্গে বৈঠক। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের তাণ্ডব, ড্রোন হামলায় সাংবাদিক হতাহত। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা। আবারও শান্তি আলোচনা শুরুর চেষ্টা কাতারের। ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের। মাদক সন্ত্রাসীদের নির্মূলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি মাদুরো, দাবি রয়টার্সের। মানসিক চাপে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎ শেষে জানালেন বোন উজমা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ। এবং মিয়ানমার সহ 19 দেশের বাসিন্দাদের নাগরিকত্ব না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প। তীব্র প্রতিক্রিয়া ইলহান ওমরের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে ইউরোপ দ্রুত পরাজিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে রুশ সেনারা। এমন হুঁশিয়ারির কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে পুতিন। তবে দুদেশের আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এ যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে খান ইউনিসের ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এদিকে মধ্যস্থতার মাধ্যমে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা করছে কাতার। এমন চিত্র যেন যুদ্ধবিরতির একেবারে বিপরীত। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলাসে ইসরায়েলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধা আব্দুল করিম সানুবারের বাড়ি ধ্বংস করে দেয়। আশপাশের 13টি বাড়ি নিরাপদে খালি করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধের জন্যই মূলত এই অভিযান চালানো হয়েছে। একই দিন গাজার খান ইউনিসের সাংবাদিক মাহমুদ ওয়াদি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের দাবি, ওয়াদি হামাসের অক্টোবর 2023 সালের হামলায় অংশ নিয়েছিলেন। একই হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ বলছে, আহত সাংবাদিকের চিকিৎসা চলছে। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি কিশোর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। হেব্রনে 17 বছর বয়সী মুহান্নাদ তারিক আল জুখাইরকে সেনারা গুলি করে হত্যা করে। রামাল্লায় 18 বছর বয়সী রাসলান আসমারকেও গুলি করে হত্যার পর মাটিতে রক্তাক্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়। নেতানিয়াহু বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরেও আশাবাদ ব্যক্ত করে কাতার জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েল ও হামাসকে শান্তি আলোচনার দ্বিতীয় পর্যায়ে আনা হবে। আলোচনায় গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায়
সভায় হামাস যোদ্ধাদের উপস্থিতি এবং অন্যান্য সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল সমুদ্রপথ নয়, যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে কারাকাসের মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বিতীয় দফায় নির্দেশ দিয়ে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এরই মধ্যে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারদ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এদিন মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার স্থল অভিযানের ঘোষণা দেন। বলেন, মাদক বিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না, বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সে অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গেল মাসে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে মাদুরো নিজের ও শতাধিক কর্মকর্তার জন্য পূর্ণ আইনি মওকুফ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যৎ সুরক্ষার অনুরোধ করেন। এসব গুঞ্জনের মধ্যেই নিজ দেশের জনগণের প্রতি আনুগত্যের শপথ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক সমাবেশে মাদুরো দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার পরিবার। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খানম জানান, ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও কারাগারে দীর্ঘ সময় একাকী থাকার কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। সাক্ষাতের সময় পিটিআইয়ে মীর জাফরদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান খান। এছাড়া পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, প্রায় মাসখানেক ধরে নিয়মিত সাক্ষাৎ এবং চিকিৎসার সুযোগ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার ছোট বোন উজমা খানম। সাক্ষাতের পর ইমরান খানের বোন জানান, তার ভাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। সাক্ষাৎটি কঠোর নজরদারির মধ্যে হয়েছে এবং কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করতে দেওয়া হয়নি। উজমা অভিযোগ করে বলেন, মানসিকভাবে যেসব যন্ত্রণা তিনি ভোগ করছেন তা শারীরিক কষ্টের থেকেও বেশি। সাক্ষাতের সময় ইমরান খান তার দলের নেতাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তিনি পাকিস্তান বার নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনের পাশাপাশি জাতীয় সংসদ ও সিনেটে বিরোধী নেতাদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। উজমা জানান, পিটিআইয়ের মধ্যে যারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাদের জায়গা নেই এবং তাদের মীর জাফর হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই নেতারা এদিনের পর সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সদস্য সহ আইনজীবীদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করালে দুই বোন উজমা ও অলিনা প্রতি মঙ্গলবার কারাগারের বাইরে অবস্থান করবেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে মৃতের সংখ্যা। জাতিসংঘ মহাসচিবের শোক, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের তামিলনাড়ু। যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ ১৯ দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন।
এই 19টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর সহ সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তাদের কোনো অবদান নেই, বরং সোমালিয়া এমন একটি দেশ যেখানে মানুষ একে অপরকে হত্যা করে। এ সময় মিনেসোটা গভর্নর টিম ওয়ালজকে চরম অযোগ্য বলে কটাক্ষ করেন ট্রাম্প। তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলহান। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সোমালিয়ার অভিবাসীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সোমালি অভিবাসীরা কোনো অবদানই রাখেন না, তাদের আবর্জনা বলে কঠোর ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। বৈঠকে সোমালিয়া এমন একটি দেশ যেখানে মানুষ একে অপরকে হত্যা করে বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও ব্যক্তিগত আক্রমণ করেন। ইলহান ও তার বন্ধুদের বিরুদ্ধে কল্যাণ তহবিল থেকে বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তোলেন তিনি। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালেটসকেও এক হাত নিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। তাকে চরম অযোগ্য বলে কটাক্ষ করেন ট্রাম্প এবং টিমের কারণে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ তার। ট্রাম্পের এমন অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইলহান ওমর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, তার প্রতি মার্কিন প্রেসিডেন্টের আসক্তি ভয়ঙ্কর। মিনেসোটার সোমালি অভিবাসীরা বহুদিন ধরেই ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু। অভিবাসন নীতি, বর্ণবাদ এবং রাজনৈতিক বিদ্বেষের আলোচনায় তার এ ধরনের মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৃষ্ট বন্যা ও ভূমিধসে এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে মৃতের সংখ্যা। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানিতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ সহায়তায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন সংস্থাটি। এদিকে ঘূর্ণিঝড় দিত্তোর প্রভাবে ভারী বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। শ্রীলঙ্কায় গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাওতুগোড়াই এলাকায়। হতাহতের মধ্যে বেশিরভাগই এ এলাকার বাসিন্দা। 20,000-এর বেশি মানুষকে 176টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 14 লাখের বেশি মানুষ, যাদের মধ্যে প্রায় 3 লাখই শিশু। ইউনিসেফ জানায়, শ্রীলঙ্কার পূর্ব উপকূলে বহু বাড়িঘর ভেসে গেছে। যোগাযোগ ব্যবস্থা ও জরুরি পরিষেবা কার্যক্রমও ব্যাহত হয়েছে। ভবিষ্যতে চরম বৃষ্টিপাতের ঝুঁকিও বেড়েছে। শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রকৃতপক্ষে কত শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যা এখনো বলা সম্ভব না। ঘূর্ণিঝড় দিতো দক্ষিণ এশিয়ার ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভারতের চেন্নাই ও তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে রাজ্যের বহু সড়ক ও নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে রাজধানী চেন্নাইয়ে যান চলাচল ব্যাহত হয়, বন্ধ হয়ে যায় দোকানপাট, বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে জানানো হয়, 4টি দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত সংস্থাটি। শিউলি রোজা, সময় সংবাদ। দিল্লিতে বায়ু দূষণ আবারও প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় রাজধানীর বাসিন্দাদের অনেকেই দলে দলে ছুটছেন হিমালয়ের পাহাড়ি শহরগুলোর দিকে। ঠান্ডা আবহাওয়া, বিশুদ্ধ বাতাস ও তুষারের ঢাকা প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মানালি, সিমলার মতো পর্যটন কেন্দ্রগুলো এখন জমজমাট। এদিকে কেন্দ্রীয় সরকারের তথ্য মতে দূষণের কারণে দিল্লির 6টি সরকারি হাসপাতালে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 লাখের বেশি তীব্র শ্বাসকষ্টজনিত রোগী শনাক্ত করা হয়, আর হাসপাতালে ভর্তি হন 30,000-এর বেশি মানুষ।
ভারতে শীত নামতেই নয়াদিল্লি ও আশপাশের জেলাগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। ঠান্ডা ও ঘন বায়ু, যানবাহনের ধোঁয়া, নির্মাণ স্থানের ধুলা আর ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া আটকে রেখে দূষণকে বিপজ্জনক মাত্রায় ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে হাজারো মানুষ তুলনামূলক বিশুদ্ধ বাতাসের খোঁজে মানালি, সিমলা, ঋষিকেশ, দেরাদুন সহ উত্তর ভারতের পাহাড়ি শহরগুলোর দিকে ছুটছেন। মানালির পর্যটকরা জানান, দিল্লির সঙ্গে এখানে বাতাসের মান আকাশ পাতাল ব্যবধান। তুষারপাতের মৌসুম শুরু হওয়ায় পর্যটকের ভিড় আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। বিষাক্ত বাতাস থেকে কিছুটা মুক্তির আশায় শীতকালীন ছুটিতে দিল্লিবাসীর প্রধান গন্তব্য এখন হিমালয় অঞ্চল। এখানের বায়ুর মান এবং দিল্লির মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। শ্বাস প্রশ্বাসও অনেক স্বস্তিদায়ক। আপনি খেয়াল করতে পারেন এখানকার বায়ু পুরোপুরি পরিষ্কার। দিল্লিতে তো কাছের ভবনগুলো দূষণের কারণে দেখা যায় না। আমি এখানে আসলেই উপভোগ করছি। সরকারি জলবায়ু সংস্থা সাফার জানায়, বুধবার দিল্লির বায়ুমান 371 ছুঁয়েছে, যা খুবই খারাপ ক্যাটাগরিতে পড়ে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজধানীর বাসিন্দাদের সতর্ক করেছেন। দূষণ কমাতে স্কুল বন্ধ রেখেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই সঙ্গে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা এবং বেসরকারি যানবাহনের সীমিত চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে। তবুও সংকটের তেমন উন্নতি নেই, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে দ্বিপক্ষীয় অগ্রগতি পর্যালোচনা, পারস্পরিক স্বার্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এছাড়াও বেশ কয়েকটি চুক্তিতে সই করবেন দুই নেতা বলে জানা গেছে। সবশেষ 2021 সালে ভারত সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের ভারত সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ভারতে স্মার্টফোনে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্টফোন প্রস্তুতকারকদের 90 দিনের মধ্যে সব নতুন ডিভাইসে সঞ্চার সাথী অ্যাপটি যুক্ত করতে বলেছে সরকার। কেন্দ্রীয় সরকারের দাবি, নাগরিকেরা যেন ফোন যাচাই করতে পারেন এবং যে কোনো সন্দেহ হলে অভিযোগ জানাতে পারেন। সেজন্যই এই অ্যাপ প্রয়োজন। তবে সরকারের এই উদ্যোগ সমালোচনার মুখে পড়েছে। এটি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। দেখছেন আন্তর্জাতিক সময়। জাতিসংঘের 2026 সালের মূল বাজেট থেকে $57.70 লাখ কমানোর প্রস্তাব দিয়েছে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 18% চাকরি কাটছাঁটের কথাও জানান তিনি। আর্থিক টানাপোড়েন মোকাবিলায় কার্যকারিতা বাড়ানো ও ব্যয় কমানোর পথ খুঁজছে জাতিসংঘ। গুতেরেস জানান, শুধু 2024 সালের পাওনা হিসেবেই বকেয়া দাঁড়িয়েছে $760 মিলিয়ন, যার মধ্যে 709 মিলিয়ন এখনও পাওয়া হয়নি। 2025 সালের জন্য নির্ধারিত আরও $877 মিলিয়ন মেলেনি। এতে মোট বকেয়া এখন প্রায় $1.58 বিলিয়ন। তাই 2026 সালের জন্য $3.23 বিলিয়ন মূল বাজেট প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 10 বছরের কম বয়সী 2.50 লাখ শিশুর জন্য $6.25 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোক্তা দম্পতি মাইকেল ও সুসান টেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ও ব্যয় আইন অনুযায়ী তৈরি ট্রাম্প অ্যাকাউন্টসকে ভিত্তি করে এই সহায়তা। ডেল দম্পতি বলেন, এটি মার্কিন শিশুদের জন্য সবচেয়ে বড় ব্যক্তিগত প্রতিশ্রুতি। ট্রাম্প অ্যাকাউন্টস আইনে 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ $1,000 বিনিয়োগ করবে। ডেল দম্পতি 10 বছরের নিচের প্রতিটি যোগ্য শিশুকে আরও $250 করে দেবে। মালয়েশিয়া এয়ারলাইন্সের দীর্ঘদিন নিখোঁজ ফ্লাইট MH370 সন্ধান আবার শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে 30 ডিসেম্বর থেকে 55 দিনের এই নতুন অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাত্রাকালে বোয়িং 777 বিমানটি নিখোঁজ হয়। ফ্লাইটটিতে 239 যাত্রী ছিলেন এবং এটি নিখোঁজ হওয়ায় বিমান ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল। নতুন অনুসন্ধান অভিযানটি পরিচালনা করছে ওশেন ইনফিনিটি নামের একটি অনুসন্ধান প্রতিষ্ঠান, যা নো ফাইন্ড নো ফি শর্তে কাজ করছে। অর্থাৎ ধ্বংসাবশেষ উদ্ধার না হলে প্রতিষ্ঠান কোনো অর্থ পাবে না, তবে উদ্ধার হলে $7 কোটি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সময় দেশের খবর জানাবো। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাব সেখানে।
নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার বুলিং এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা, গণভোটের যে একটা মক ভোট হয়ে গেল, সেখানে আপনারা কি আপনাদের অবজারভেশনটা কি গণভোট নিয়ে আগামী নির্বাচনটা কেমন হতে যাচ্ছে? আমরা তো বলেছি যে এই গণভোটের যে অর্ডার তারা সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এইরকম 4টি ভাগে এটা ভাগ করেছেন। এটার আসলে প্রয়োজন ছিল না, এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনও যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি, কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে। এবং এই মক ভোটে কিন্তু 7-8 মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে, ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতেই গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগের থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা। তাহলে আমরা এই নির্বাচনে জনগণ এটা সচেতনভাবে এই ভোট পক্ষে বা বিপক্ষে দিতে পারবে। তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানাই নেই, যে যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে তারা দিবে। আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে বারে বারে যখন বলা হয়েছে যে আপনাদের যখন ছিল তখন কমিশনের যে আপনারা অনাস্থা কিংবা আস্থার জায়গাটা পুরোপুরি পাচ্ছিলেন না, বক্তব্য ছিল তফসিল কিছুদিনের মধ্যে দিবে, এই অবস্থায় আপনাদের অবস্থানটা কোন পর্যায়ে বলছিলেন বিভিন্ন বিষয়ে? নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনও আছে এবং নির্বাচন কমিশন আমরা বলেছি যে পুরনো আইনে গঠিত হয়েছে আমরা এটার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই, যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, আমরা এই জন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে। কিন্তু নির্বাচন কমিশন তার ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমরা সবসময় উদ্বেগ জানিয়ে আসছি এবং এই জন্য আমরা বারবার আসছি এবং আমাদের জায়গা থেকে যে সাজেশনগুলো নির্বাচন কমিশনের প্রতি আমরা কিন্তু সেটা সবসময় দিয়ে যাচ্ছি। এবং নির্বাচন কমিশনের প্রতিষ্ঠানে যারা বিগত বছরগুলোতে কাজ করেছে, যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে, আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে, আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনারকে বরাবর দিচ্ছি। ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে। আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক, যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব, তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে, এটা যদি তারা ভবিষ্যতে করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। জি, এটাতে আসলে এটা কোন প্রক্রিয়ায় হচ্ছে, কিভাবে রাজনৈতিক, এর আগে কিন্তু আমরা ডিসি নিয়োগ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং সেটা কিন্তু সরকারের জায়গা থেকে স্পষ্ট করেনি, যে প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা বলেছি উনি বলেছেন এটা তিনি সরাসরি দেখবেন, এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগের যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি। সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি, আর নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলছিলেন, আমরা সরাসরি সেটি দেখছিলাম। নাহিদ ইসলামের বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়ে, এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।